তুই কি নামবি নাকি নামবি না? মা দেখেছো কতগুলো আম, আর কয়েকটা পারি না মা? এই ভর দুপুরে গাছে উঠেছিস, বাড়িতে তোর বাবা নেই, পড়ে গিয়ে হাত পা ভাঙলে কে দেখবে? হ্যাঁ, পারবো না কেন মা? আমি কি ছোট আছি নাকি? ভাবি, এই দুপুরবেলায় গাছের নিচে কি করছেন? আর রহিম ভাই কোথায়? কি আর করব, ওই যে এক বাঁদর গাছে উঠে বসে আছে, তাকে নামাতে পারছি না। রাজুর বাবা একটা কাজে গিয়েছে, এখনই চলে আসবে। রাজু, গাছ থেকে নেমে আসো। এই দুপুরবেলায় কেউ কি গাছে ওঠে নাকি? নামো নামো। আমি তো আম পাড়তে গাছে উঠেছি, আর একটু উপরে উঠলেই আরো বড় বড় আম পাবো। আমগুলো পেরিয়ে নিচে নেমে পড়বো। আম মাটিতে পড়ার আগেই যদি তুই মাটিতে পড়ে যাস তখন কি হবে বলতো? শেষবারের মতো বলছি, নাম, ভালো হবে না কিন্তু। হ্যাঁ রাজু, তোমার মা ঠিকই বলেছে, নেমে যাও তুমি। হায় হায় হায়, আমি জানতাম কিছু একটা করবেই ও। পই পই করে না করেছি, আমার একটা কথা শোনেনি। ভাবি, ও তো অজ্ঞান হয়ে গেছে, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। আপনি কাঁদবেন না, ওর চোখে মুখে পানি দিতে হবে, তাহলেই জ্ঞান ফিরে আসবে। জানো রিমির মা, আজকে রাজু আম গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। হায় হায়, বলো কি? ও আবার গাছে উঠতে গেল কেন? দিন দিন ছেলেটা বেশি চঞ্চল হয়ে যাচ্ছে, বয়স বাড়ছে আর বাঁদরামিও বাড়ছে। কিরে, তুই হাসছিস কেন? এত হাসার কি হলো? ও তো একটা বাঁদরই, আর বাঁদর গাছে গাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। হয়েছে, কাউকে নিয়ে এভাবে বলিস না। খাওয়া শেষ হলে ছেলেটাকে দেখতে যাব। আমিও এটাই বলতে চেয়েছিলাম, ওকে আমাদের দেখতে যাওয়া উচিত। রহিম ভাই তখন বাড়ি ছিল না, এখন হয়তো এসে গেছে। মাঝে বারবার না করেছিল, তুই শুনিসনি কেন? শুনলে কি এমন হতো? বারবার ডাকছিল দেখি তো আমার মনোযোগ নষ্ট হচ্ছিল, তাই বেখেয়ালি হয়ে পড়ে গেছিলাম। আবারও বাজে কথা বলছিস তুই, এখন কিন্তু মার খাবি আমার হাতে। রাজু, এখন কেমন আছো? এই তো ভাঙা পা নিয়ে শুয়ে আছি। তোমরা ভালো আছো? করিম ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। আমি বাড়ি না থাকায় তুমি ডাক্তার এনে আমার ছেলের চিকিৎসা করিয়েছো। তুমি না থাকলে রাজুর মা একা যে কি করতো। এভাবে বলবার কি আছে, আমার মেয়ের কিছু হলে এই একই কাজ তুমি করতে। তোমার ছেলে আর আমার মেয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? তা তুমি ঠিকই বলেছো ভাই। আপনারা সবাই দাঁড়িয়ে কেন? বসুন না ভাবি, আজ তো আপনাদের রান্না হয়নি। আপনার ভাই আমাকে রাজুর কথা জানানোর পর আমি চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি। রান্না হলে নিয়ে আসব। এখন বাড়ি যেতে হবে, আর বসবো না। পাটা ভেঙে ভালোই হলো, চাচির হাতের খিচুড়ি খেতে পারবো। যা মজা হয় না, একদমই অমৃত। তা এখন থেকে আমাকে মা না ডেকে তো চাচিকেই মা বলে ডাক। সেটাই করতে হবে মনে হচ্ছে। পা ভালো হতে না হতেই আবার নদীতে চলে এলি? পা তো ভালো হয়ে গেছে, দেখিস না আর ব্যান্ডেজ লাগানো নেই। ডাক্তার তো তোকে কিছুদিন বিশ্রাম নিতে বলেছিল, তুই শুনলি না কেন ডাক্তারের কথা? ডাক্তারের সব কথা শুনতে গেলে আমি আরো অসুস্থ হয়ে যেতাম, তাই শুনিনি। সবাই একদম ঠিক কথা বলে। কি বলে সবাই? সবাই বলে তুই একটা পাগল, দেখিস তোর বিয়ে হবে না। কেন? এর মধ্যে আবার বিয়ে আসলো কিভাবে? তোর মতো পাগল কি কোনো মেয়ে বিয়ে করবে নাকি? পাগলের সাথে কি সংসার করা যায়? কেউ বিয়ে না করলে তুই করে ফেলিস আমাকে বিয়ে, তাহলেই তো হয়ে গেল। দুই পাগল একসাথে ভালোই সংসার হবে। তুই কি আমাকে পাগল বললি? কেন, আজকাল পাগলদের কি অন্য কোনো নামে ডাকা হচ্ছে নাকি? কই, আমি তো জানি না। আর একটা কথা বললে না, ধাক্কা মেরে পানিতে ফেলে দেব। হুম, তারপর তুই আবার কান্নাকাটি করে সবাইকে ডেকে এনে আমাকে বাঁচাবি। তোর মতো বাঁদরকে আমি বাঁচাবো? ভাবলি কিভাবে তুই এটা? আমি বাঁদর? বাঁদর না হলে কেউ গাছে উঠে বসে থাকে না, আর গাছ থেকে পড়ে পাও ভাঙে না। আমি হলাম টারজান, চিনিস টারজানকে? আমার আর চিনে কাজ নেই, তোর কাজ থাকলে তুই চিনে রাখ। আরে যাচ্ছিস কোথায়? বাড়ি যাচ্ছি, তোর সাথে প্যাচ প্যাচ করে লাভ নেই। আর একটু বস, আমি বড় বড় রুই কাতলা ধরবো, তুই বাড়ি নিয়ে গিয়ে ভেজে খাবি। তুই ধরবি মাছ? কেন, সূর্য কি আজ পশ্চিম আকাশে উঠেছে নাকি? করলি তো, অপমানটা করে দিয়ে গেলি তো। দেখিস,
এই শর্মা একদিন বিরাট কিছু হয়ে দেখাবে তোদের। ততদিন আমি বেঁচে থাকলেই হয়। যাই, টাটা। যা ভাগ। রাজু কি খেয়ে ঘুমিয়েছে? না, না খেয়েই ঘুমিয়ে গেছে। ওকে ডেকে তুলে খেয়ে নিতে বলো, না খেলে শরীর খারাপ করবে তো। ঘুম থেকে উঠিয়ে খাওয়ালে খাবে না, আরও বিরক্ত হবে। ছেলেটা যে আর কবে বড় হবে। 22 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু এই উড়নচণ্ডী স্বভাবের কোনো পরিবর্তন নেই। আমিও তাই ভাবছি। দেখি, করিম ভাইয়ের সাথে কালকে কথা বলবো। সে তো রাজুকে নিজের ছেলের মতোই দেখে। হ্যাঁ, তাই করো। তা ভাই, দিনকাল কেমন যাচ্ছে বলো? তোমাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে আমাকে বলা যাবে? কেন যাবে না, আমি তো তোমাকে বলতে এসেছি। আমি আসলে রাজুকে নিয়ে ভীষণ চিন্তিত। যতই দিন যাচ্ছে ও যেন আরও ছোট হয়ে যাচ্ছে। নিজের প্রতি, ঘর সংসার, বাবা মা, কারোর প্রতি ওর কোনো খেয়াল নেই। মনে হয় ও একটা অন্য জগতে বসবাস করে। খুবই চিন্তার বিষয়। ওর মা আর আমি ওকে নিয়ে কি করব বুঝতে পারছি না। একটা কাজ করলে কেমন হয়? ওর একটা বিয়ে দিয়ে দাও না। বউ আসলে দেখবে সব ঠিক হয়ে যাবে। কি বলছো কি তুমি? ওর মতো পাগলকে কেউ কি মেয়ে দেবে? দেবে না কেন? ওর তো আর কোনো বদ স্বভাব নেই। আর তোমাদের পরিবারের কথা গ্রামের সবাই জানে। এমন পরিবারে মেয়ে দিতে কেউ অরাজি হবে না। কথাটা আমি তোমার ভাবিকে বলে দেখি, সে কি বলে। আচ্ছা, তাই করো। আমি তাহলে বাড়ি যাই, বাড়িতে কাজ আছে। চলো চলো, আমিও বাড়ির দিকেই যাব। তুমি কথা বলেছিলে রিমির বাবার সাথে রাজুর ব্যাপারে? বলেছিলাম। সেটা নিয়েই তো ভাবছি। কেন? উনি কি এমন বলেছেন যেটা নিয়ে তুমি আবার এত ভাবছো? উনি বলেছেন রাজুর বিয়ে দিতে। বিয়ে? মানে ওকে কে বিয়ে করবে? আমারও সেই একই কথা। কে বিয়ে করবে ওকে? বয়স তো একেবারে কমও হয়নি, কিন্তু এমন পাগলের সাথে কেউ তার আদরের মেয়েকে বিয়ে দিতে রাজি হবে না। আচ্ছা রাজুর মা, রিমিকে তোমার কেমন লাগে? তা তো বেশ লাগে। কেন, তুমি আবার অন্য কিছু ভাবছো নাকি? ভাবতেই পারি। আমার মনে হয় করিম ভাই দ্বিমত করবে না। তুমি রাজি থাকলে আমি এ নিয়ে করিম ভাইয়ের সাথে কথা বলবো। আমার কোনো আপত্তি নেই। তাছাড়া রাজুকে তো রিমি ছাড়া অন্য মেয়েদের সাথে কখনো কথা বলতে দেখিও না, শুনিও না। মনে হয় ওরা দুইজন দুইজনকে পছন্দই করে। ওরাও অমত করবে না। তোমার কথা শুনে আরো সাহস পেলাম। আজই যাব করিম ভাইয়ের সাথে কথা বলতে। আচ্ছা, যাও। শেষ পর্যন্ত আমি ছাড়া আর তোর বরই জুটলো না। ছি 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 ছি। তুই আবার ছিছি করছিস কেন রে? ওই যে, তোর বর নাকি বাঁদর, গাছে গাছে ঝুলে থাকে। তা বলি, এই বাঁদর ছাড়া তোর কপালে কি একটা মানুষ বর জুটলো না? এত খারাপ কপাল তোর। আমার খুব দুঃখ হচ্ছে রে তোর কপালের জন্য। তুই এখন থেকেই তোর নিজের কপালের জন্য দুঃখ করতে থাক। কিছুদিন পরেই বুঝতে পারবি কার কপালে কে জুটলো। আমার কপালে তুই, নাকি তোর কপালে আমি জুটলাম। ঠিক আছে, তাহলে এখন থেকেই গালে হাত দিয়ে দুঃখ করতে বসে গেলাম। এই নে। চাচি, কি রান্না করছো? এই মেয়ে, কে তোর চাচি রে? ভুল হয়ে গেছে। মা, কি রান্না করছো? খেসারির ডাল দিয়ে শোল মাছ আর সজনে পাতার বড়া। তা আমার পাগলটা কি করে? গালে হাত দিয়ে বিছানায় বসে আছে। গালে হাত দিয়ে মানে? ওর আবার কি হলো? আমিও সব জানি না। আচ্ছা বাদ দে, এই চালগুলো ধুয়ে আনতো মা, ভাতটা বসিয়ে দেব। আজ তোর বাবা মাকে দুপুরে আমাদের সাথে খেতে বলেছি। আমি তো কিছুক্ষণ আগে মার কাছে গিয়েছিলাম, মা তো এমন কিছু বলেনি আমাকে। মা হয়তো ভেবেছে তুই জানিস, তাই কিছু বলেনি। সেটা হতে পারে। আচ্ছা, চালগুলো ধুয়ে আনছি আমি। হ্যাঁ, রান্না বান্না কি রিমিমা করেছিস? না বাবা, আমি তো পারি না রান্না করতে। আরে পারি না বললে তো আর হবে না মা, শিখে নিতে হবে। সে এক সময় শিখে ফেলবে, ভেবো না। রাজু বাবা, তুমি কেমন আছো? ভালো আছি চাচা, মানে বাবা। আরে অনেক দিনের অভ্যেস তো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা কাজ বাজ করবার চিন্তা কিছু করেছো? ইয়ে মানে, শোনো বাবা, বিয়ে করেছো, নিজের সংসার হয়েছে, ধীরে ধীরে সংসার বড় হবে। তাই জন্য এখন থেকেই তোমাদের পরিকল্পনা করে এগুতে হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব। বাড়ির কাছে শ্বশুর বাড়ি হলে এই এক জ্বালা,
যখন তখন চলে আসতে পারে, একটু লুকিয়েও থাকা যায় না। লুকিয়ে থাকার দরকার কি? সবাই বলছে কিছু না কিছু কাজ করতে, সেটা করলেই হয়। আমি তো ঘরে সারাদিন বসেই থাকি, সেরকম হলে আমিও না হয় তোকে সাহায্য করব। তা কি করা যায়? আপাতত গ্রামের মধ্যে একটা মুদির দোকান দেয়া যায়, তাহলে টুকটাক জিনিস কেনার জন্য মানুষকে পায়ে হেঁটে আর বাজারে যেতে হবে না। এর পরের পরিকল্পনা হচ্ছে মুদির দোকানের পাশে ছোট করে একটা মোবাইল ফোনের দোকান দেওয়া। বাজারে একটাই ফোনের দোকান, সারাদিন ভিড় লেগে থাকে, আর বাজারে যেতেও সময় লাগে। পরিকল্পনাগুলো খারাপ না, তবে শুরুতেই তো টাকার প্রয়োজন। আমি বাবার কাছে সেভাবে কখনো টাকা চাইনি। টুকটাক টাকা যা দেবার সেটা মাই আমাকে দিত। সেটা আমার দায়িত্ব। আমি তোর মাকে গিয়ে বলবো বাবার সাথে কথা বলে টাকাটা যাতে দেয়। মাসে মাসে লভ্যাংশ থেকে সেই টাকা আমরা পরিশোধ করে দেব। তা বুঝলাম, কিন্তু এত কিছু তুই আমার জন্য করবি কেন, সেটাই তো বুঝতে পারছি না। দূর হয়ে যা তুই। তুইও ভাগ। আজ তো অনেক টাকার বিক্রি হলো। হ্যাঁ, চাল ডাল বিস্কুট চানাচুর সহ টুকিটাকি সব জিনিস কেউ আর বাজারে গিয়ে কিনছে না, সবাই তো আমাদের দোকান থেকেই কিনছে। এ মাসে লাভের টাকা থেকে কি বাবাকে ধারের টাকা শোধ করে দেব, নাকি ফোনের দোকানে যাব? আগে বাবার টাকাটা দিয়ে দেব, পরের মাস থেকে সংসারে টাকা দেওয়ার পাশাপাশি অল্প অল্প করে জমিয়ে ফোনের দোকান দেব। এত বুদ্ধি নিয়ে ঘুমাস কিভাবে? চোর জানলে তো এতদিনে তোর মাথাটা নিয়ে চলে যেত। দোকানের মধ্যেই শুরু করলি? রাজু, ভালো আছো? ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। দেখতে এলাম তোমাদের দোকান কেমন চলছে। মা, বসবে তোমরা? না রে মা, এখন আর বসবো না, রাতে সবাই একসাথে খাবো। তুই রাজু বাবাকে নিয়ে চলে আসিস, আমি তোর শ্বশুর শাশুড়িকে বলে এসেছি। আচ্ছা মা, আসবো। বাবা, তাড়াতাড়ি চলে এসো কিন্তু, এখন যাচ্ছি আমরা। আমরা তাড়াতাড়ি চলে আসবো। হে, এই বাড়ির পাশে শ্বশুর বাড়ি হলে তো দারুণ মজা। দুদিন পর পর শুধু দাওয়াত আসে, জানলে তো আরো আগেই বিয়ে করতাম। তোকে কে দাওয়াত দেয়? আমার বাবা মা তাদের মেয়েকে দাওয়াত দেয়। তুই ছোঁচার মতো দৌড় দিস কেন? তোর খুব ভালো বিয়ে হয়েছে তো, তাই বেশি বেশি দাওয়াত দিয়ে জামাইকে সবসময় পটিয়ে রাখতে চায় তোর বাবা মা। অসহ্য একটা। বাবা, আমাকে কিছু খাবার দিবে? আমি খুব ক্লান্ত। হ্যাঁ, কেন দেব না? আপনি একটু অপেক্ষা করুন, আমি দিচ্ছি। এই নিন বুড়িমা। বেঁচে থাকো বাবা, জীবনে অনেক বড় হও, তোমরা অনেক সুখী হও। দেখেছিস আমাকে কেমন দোয়া দিয়ে গেল? শুধু তোকে না, আমাকেও দিয়েছে। কই, আমি তো এমন কিছু দেখিনি শুনিনি। কানা নয়তো বয়রা তুই, তাই দেখিসনি, শুনি শুনি। বুড়িমা বলল তোমরা সুখী হও। তোকে বলেনি, সেটা শুধু আমাকে বলেছে। আচ্ছা, তুই এত ঝগড়াটে কেন রে? আর তুই কি? আজ থেকে আমাকে আর তুই বলবি না, তুমি করে বলবি। কেন, সব সময় তো তুই করি বলে এসেছি, তা হঠাৎ কি এমন হলো যে তুমি করে বলতে হবে? আমি কোনো তুমি তুমি করে বলতে পারবো না, বলে দিলাম। কেন আবার, বড় বউ কেউ কি তুই করে বলে নাকি? সবাই তো তুমি করেই কথা বলে। আচ্ছা, তুমি আমার বউ নাকি? কই, আমি তো জানি না, কেউ তো আমাকে কোনোদিন জানায়নি বিষয়টি। কাজের পাশাপাশি নিজের স্বভাবেরও উন্নতি করো। এখন থেকে আর পাগলামো করা চলবে না বাচ্চাদের মতো। এখন তুমি বিবাহিত পুরুষ, আগের মতো আর ছোটটি নেই তুমি। কথাটা যত তাড়াতাড়ি কানে নেবে, ততই সবার জন্য মঙ্গলজনক হবে। জো হুকুম মহারানী, তোমার কথা কি আমি অমান্য করতে পারি? অবশেষে এতদিনে তাহলে বুঝতে পারলে তুমি। যাক, ধন্যবাদ।